আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। বাংলাদেশের দূতাবাসে হামলা মানে সার্বভৌমত্বের উপর হামলা, এমন মন্তব্য করেছেন রাওয়া ক্লাবের আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল আহসানুল কবির। রাজধানীর মহাখালীতে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সাবেক সেনা কর্মকর্তাদের এক প্রতিবাদ মিছিল পূর্ব সমাবেশে তিনি এই মন্তব্য করেন। আহসানুল কবির বলেন, বাংলাদেশ সরকারের পররাষ্ট্রনীতি আরও কঠোরভাবে তাদের এসব হামলার প্রতিবাদ করা উচিত। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মানেশ দেওয়ান বলেন, ভারতীয় গেরুয়াদের উগ্র হিন্দুত্ববাদের কাউকে বাংলাদেশের প্রশ্রয় দেওয়া যাবে না। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, বাংলাদেশে ভারতের নাগরিক যারা অবৈধভাবে কর্মরত রয়েছেন তাদের চিহ্নিত করতে হবে। সমাবেশ শেষে একটি মিছিল রাওয়া ক্লাব থেকে জাহাঙ্গীর গেট হয়ে আবার রাওয়া ক্লাবে গিয়ে শেষ হয়। সশস্ত্র বাহিনীর লক্ষ লক্ষ প্রশিক্ষিত সৈনিক, হাজার হাজার প্রশিক্ষিত অফিসার, আমরা সব সময় এদেশের জনগণের পাশে ছিলাম, আমরা থাকব। দেশের জন্য আমরা আমাদের জীবন বিলিয়ে দিতে প্রস্তুত। বাংলাদেশের বিরুদ্ধে আভ্যন্তরীণ আন্তর্জাতিক যে কোনো ধরনের ষড়যন্ত্র হবে, আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে চাই। রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা নিয়ে ফরিদপুরে বিভাগীয় কর্মশালা শুরু হয়েছে। সকালে ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিঙ্কু। বিকেলে সমাপনী অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কর্মশালায় উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জাবিউল্লাহ, সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশকুর রহমান মাসুক, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন সহ অনেকে। প্রতিটি শহীদ পরিবারের দাবি পূরণের চেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। চট্টগ্রামের প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট মিলনায়তনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত শহীদ ১০৭ পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এ সময় শহীদ পরিবারের সদস্যরা ফ্যাসিস্ট সরকার সহ খুনিদের বিচার সহ কঠোর শাস্তি দাবি করেন। একদম প্রাথমিকভাবে ৫ লক্ষ টাকার চেক দিচ্ছি। আমরা শুধু একটা জিনিস বলি, এটা আমাদের শুরু, এটা শেষ না। এবং আমাদের এই শহীদ পরিবার যতদিন আছে, এই বাংলাদেশ যতদিন আছে, আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে সেভাবেই সহযোগিতা করার জন্য যা কিছু করা দরকার আমরা সেই ব্যবস্থাগুলো করব। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাজারে পণ্যের সরবরাহ একেবারে কম নয়, তবে সাপ্লাই চেইন নষ্ট হয়ে যাওয়ায় সেভাবে সুফল মিলছে না। এজন্য মূল্যস্ফীতিতে প্রভাব পড়েছে বলেও মনে করেন তিনি। এখন যে মূল্যস্ফীতিটা বেড়েছে, এখন মনে করি আমি যে সাপ্লাই সাইডের চেয়ে চাহিদার চেয়ে ডিমান্ড, সাপ্লাইটা সরবরাহের দিকটা কিন্তু আমাদের দ্রব্য মূল্যের একমাত্র একটা বিশেষ কারণ ওই সাপ্লাই চেইনটা কিন্তু অনেকাংশে নষ্ট হয়েছে এবং অনেকাংশে কিন্তু আপনার কি বলে ম্যানিপুলেট করে সরবরাহ যে করে কম তা না। এবং আমি তো অর্থ মন্ত্রণালয় থেকে বহু দ্রব্যের ট্যাক্স কমিয়ে দিয়ে 0 পর্যন্ত নিয়ে আসি, দাম কমছে না। এটা অনেকটা আমাদের উদ্বেগের কারণ। সাধারণ মানুষ যদি মূল্যস্ফীতির ছবলে থাকে, পার্চেসিং পাওয়ার বাড়ে না, তখন কিন্তু খুব ডিফিকাল্ট হয় তাদের জন্য। পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, অনেক বড় কোম্পানি দেশের বাইরে ব্যাংকের টাকা নিয়ে গেছে, যেটা অর্থনীতিতে অস্বস্তি তৈরি করেছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বেশি রিসোর্স দিতে হলে আরও বেশি অর্থায়নের দরকার বলেও জানান তিনি। সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS আয়োজিত 3 দিনব্যাপী বার্ষিক উন্নয়ন সম্মেলনে কথা বলেন তিনি। এবারে সম্মেলনের মূল প্রতিপাদ্য সমতা, সুযোগ, স্বাধীনতা এবং মর্যাদার ভিত্তিতে ন্যায়সঙ্গত এবং টেকসই উন্নয়নের জন্য প্রতিষ্ঠানের পুনর্গঠন। পরিকল্পনা উপদেষ্টা বলেন, সম্মেলনে অংশ নিয়ে দেশি বিদেশি বক্তারা বলেন, মধ্যম আয়ের দেশগুলোর মধ্যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের উন্নতির জন্য রপ্তানি বাড়ানো ও প্রযুক্তিগত উন্নয়নে জোর দিতে হবে। Is what we call destiny poverty. That poverty in a society can, for a group of people, can happen just out of luck.
They are just unlucky, bad luck with bad health. Defining equality on an individual basis, Siddiq Osmani is an expert on that. That again draws on ethics. উত্তরাঞ্চলে চলছে মৃদু শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা আর হিম বাতাসে স্থবির জনজীবন। আজ দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা 10.1 ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে। দিনাজপুর আবহাওয়া অফিস এই তথ্য জানিয়েছেন। এই মৌসুমে দিনাজপুরে এই তাপমাত্রায় সর্বনিম্ন, শীতের তীব্রতা অনেক বেশি হবে, সেই সাথে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। গরম কাপড়ের অভাবে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ জবুথবু হয়ে পড়েছে। এদিকে নীলফামারীতে ঘন কুয়াশায় জনজীবন বিঘ্ন হয়ে পড়েছে। দিনের বেলায় সড়কে যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। এছাড়াও চলছে মৃদু শৈত্যপ্রবাহ। সকাল 9টায় নীলফামারীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে উত্তরাঞ্চল জেলা পঞ্চগড়ে শীতের প্রকোপ বেড়েছে। আজও পঞ্চগড়ে কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে চারদিক। রাস্তাঘাটে লোকজন চলাচল কমে গেছে, তবে শীত উপেক্ষা করে শ্রমিকদের আনাগোনা চলাচল রয়েছে। খেটে খাওয়া তৃণমূল ও দরিদ্র মানুষ শীতের দুর্ভোগ পোহানো শুরু করেছে। সকাল 9টায় 12.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া একই চিত্র রাজশাহী, রংপুর সহ উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায়। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর অনুপম সেন পদত্যাগ করেছেন। এছাড়া আরও পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ও ট্রেজারার। শুক্রবার রাতে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির। 5 আগস্টের পর থেকে ভিসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছিল শিক্ষার্থীরা। গত বুধবার থেকে ক্যাম্পাসে তালা দিয়ে কমপ্লিট শাটডাউন পালন শুরু করে তারা। তবে আজ উপাচার্য বার্ধক্যজনিত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। একই সাথে ব্যক্তিগত কারণ দেখিয়ে উপাচার্য ও ট্রেজারার পদত্যাগ করেন। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের মালিকানাধীন। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় প্রায় 3 শতাধিক রাইস মিল আছে। এসব রাইস মিলে উৎপাদিত চাল লাখ লাখ প্লাস্টিকের বস্তায় মোড়কীকরণ করে বাজারজাত করা হচ্ছে। 2014 সালে ধান ও চাল বিপণনে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। আইন প্রণয়নের পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও এর কার্যত কোনো প্রয়োগই নেই। আশুগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আখতারুজ্জামানের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চাল উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিকরা আইন না মেনেই পাটের বস্তার পরিবর্তে নিষিদ্ধ প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাত করছেন। মিল মালিকরা বলছেন, চাহিদা অনুযায়ী পাটের বস্তা পাওয়া যায় না। তাছাড়া পাটের বস্তা ব্যবহার করলে 50 কেজির বস্তায় অতিরিক্ত 50 থেকে 60 টাকা গুনতে হয়। প্লাস্টিক বস্তাটা কিনতে ছিল 30 থেকে 35 টাকা, কিন্তু সালার বস্তা আমি কিনতে গেলে 95 টাকা থেকে ধরে 105 টাকা পর্যন্ত। কিন্তু আসলে আমাদের একটু কষ্ট হবে, কষ্ট হইলেও আমরা চেষ্টা করতেছি আইনটাকে বাস্তবায়ন করার জন্য। আশুগঞ্জ উপজেলা চাতাল মালিক সমিতির সাবেক সভাপতি বলেন, সরকার ভর্তুকি দিলে মিল মালিকরা চালের জন্য পাটের বস্তা ব্যবহার করতে আগ্রহী হবে। সরকার যদি পাটের বস্তাটাতে যদি ভর্তুকি দেয়, তাইলে পাট এবং প্লাস্টিকের বস্তার মূল্য যদি এক হয়, তাইলে মনে করেন আমরা 100% পাটের বস্তা ব্যবহার করতে পারব। আশুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা বলেন, রাইস মিলগুলোতে প্লাস্টিকের বস্তা ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত আছে। মিল মালিকদের এ বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছি। সেই অভিযানে যাদের মধ্যে যে প্লাস্টিক বস্তা ব্যবহারের প্রবণতা খুবই বেশি ছিল এবং আমরা পাটের বস্তা ব্যবহার পাইনি, তাদেরকে আমরা আইনের আওতায় এনেছি। মিল মালিকদের প্লাস্টিকের বস্তার পরিবর্তে পাটের বস্তা ব্যবহারে উৎসাহিত করতে সরকার সময়োপযোগী পদক্ষেপ নেবে, সে আশা করছেন সবাই। এনটিভি নিউজ ডেস্ক। উচ্চ আদালতের নির্দেশের 3 বছর পেরিয়ে গেলেও ঝিনাইদহ শিশু পার্কের জমিতে নির্মাণ করা অবৈধ স্থাপনা আজও উচ্ছেদ করা হয়নি, বরং 5 আগস্টের পরে নতুন করে ওই জমিতে গড়ে উঠেছে আরও একটি টিন শেডের বিশাল মার্কেট। এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে শহর জুড়ে। ঝিনাইদহ থেকে মিজানুর রহমানের পাঠানো রিপোর্ট।
স্বাধীনতার আগে 1963 সালে 2 একর 18 শতক জমি ঝিনাইদহ টাউন কমিটিকে পাবলিক পার্ক হিসেবে ব্যবহারের জন্য প্রদান করে তৎকালীন সরকার। সেই থেকে শিশুদের খেলাধুলার জন্য পার্কটি ব্যবহৃত হয়ে আসছিল। কিন্তু 1986 সাল থেকে পার্কের সামনে দোকানঘর নির্মাণ শুরু হয়। সময় বদলের সাথে সাথে ওই স্থানে নির্মাণ করা হয় দ্বিতল ভবন সহ পাকা পৌর মার্কেট। শিশু পার্কটি পড়ে যায় মার্কেটের আড়ালে। এরপর বিভিন্ন সময়ে পার্কের জায়গায় মার্কেট তৈরি আর ভাঙার খেলায় কেটেছে অনেক সময়। 2019 সালে পার্ক ধ্বংস করে পৌর সুপার মার্কেট নির্মাণ করে পৌরসভা। এটি বন্ধে উচ্চ আদালতে রিট করে পরিবেশ আইনবিদ সমিতি বেলা। প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট ভবন নির্মাণ কাজের উপর নিষেধাজ্ঞার আদেশ জারি করেন। পরবর্তীতে 2021 সালে পার্কের জমিতে নির্মাণ করা সকল অবৈধ স্থাপনা আদেশ প্রাপ্তির 6 মাসের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দেন, কিন্তু 3 বছরেও উচ্চ আদালতের ওই আদেশ বাস্তবায়ন হয়নি। উপরন্তু 5 আগস্টের পট পরিবর্তনের পর পার্কের জমিতে নতুন করে আরও একটি মার্কেট নির্মাণ করছে একটি চক্র। অবৈধ স্থাপনা অপসারণের জন্য একটা আদেশ প্রদান করেন। এই আদেশ বাস্তবায়ন হওয়ার প্রতিমধ্যেই 5 আগস্টের প্রেক্ষাপট পরিবর্তনের সময় তারা অতি গোপনীয়তার সাথে রাস্তা সংলগ্ন স্থানে একটি মার্কেটও নির্মাণ করে। আমরা অতি দ্রুততার সময়ে জেলা প্রশাসনের সহযোগিতায় এই মহামান্য হাইকোর্টের আদেশ বাস্তবায়নের জন্য বদ্ধপরিকর। তবে মার্কেট ব্যবসায়ীরা বলছেন, অনেক আগে থেকেই পৌর মার্কেটে পজিশন কিনে ব্যবসা করে আসছিলেন তারা, জোর করে উচ্ছেদ করা হয়েছে তাদের। দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসতেছি। সংস্কারের সরকার আসার পরে আমরা সেই স্ট্রাকচারের উপরেই আমরা একটু সংস্কার করে একটা পরিবেশ নিয়ে এখন বর্তমানে ব্যবসা পরিচালনা করে আসতেছি। আইনি যে নিষেধাজ্ঞার বিষয়টি তাদেরকে জানানো হয়েছে এবং পৌরসভা থেকে তাদেরকে কোনো সেবা প্রদান করা হয় না। আমরা আবারও বলছি যে আমরা মহামান্য আদালতের যে নির্দেশনা আছে উচ্চ আদালতে, সেই নির্দেশনা অনুযায়ী আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করব। দ্রুত সময়ের মধ্যে উচ্চ আদালতের রায় কার্যকর হবে এবং উন্মুক্ত স্থানে শিশুরা খেলাধুলা করতে পারবে, এমনটাই প্রত্যাশা শহরবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।